আসসালামু আলাইকুম। শুরু করতেছি, হ্যাঁ? জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, শুরু করতে পারেন। স্লাইড তো দেখতেছো না? জি স্যার, দেখা যাচ্ছে। ব্রিজ, প্রথমে হলো তোমার তোমার ব্রিজের কথা বলছে একটু। ওটা হলো মানে যখন তোমার ডিফারেন্ট ল্যান্ডকে তুমি কানেক্ট করতে চাও, ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ড। যেমন ধরো আমরা গত ক্লাসে পড়ে আসছি ইথারনেট ল্যান এবং ওয়্যারলেস ল্যান গত ক্লাসে পড়ছি। তাহলে ইথারনেট ল্যান এবং ওয়্যারলেস ল্যানকে যদি তুমি কানেক্ট করতে চাও, এই দুটা তো ডিফারেন্ট টাইপ অফ ল্যান, তাহলে তুমি ব্রিজ ইউজ করে এই ধরনের দুইটা ভিন্ন টাইপের ল্যানকে তুমি কানেক্ট করতে পারো। তবে এটার জন্য তোমাকে কয়েকটা জিনিস আহ, মানে ওই ব্রিজটার সেক্ষেত্রে কয়েকটা ক্যাপাবিলিটি থাকতে হবে। একটা হচ্ছে আমরা দেখছি কি এক একটা লাইনের যে ফ্রেম গুলো তুমি পাচ্ছ ওগুলো ভিন্ন ফরম্যাটের হতে পারে। যেমন আমাদের ওয়্যার্ড ইথারনেট লাইনের ফ্রেম তোমার ওয়্যারলেস লাইনের ফ্রেম থেকে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? ফরম্যাটের দিক দিয়ে। তো ব্রিজের সেটা, যে ব্রিজটা যেহেতু এই ব্রিজটা মিডলে আছে, ওয়্যারলেস লাইন এবং ওয়্যার্ড লাইনকে কানেক্ট করতেছে, তাহলে ব্রিজের এই দুটো ভিন্ন টাইপের ল্যান্ডকে ফ্রেমকে হ্যান্ডেল করার এবিলিটি থাকতে হবে। দুইটা ভিন্ন টাইপের ফ্রেমকে হ্যান্ডেল করার এবিলিটি থাকতে হবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তোমার এক একটা ল্যানের ডেটা সাইজ, ম্যাক্সিমাম ডেটা সাইজ ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? তাহলে আহ, তোমার ব্রিজের এই জিনিসটাও হ্যান্ডেল করতে পারতে হবে, ঠিক আছে? কোনো একটা, মনে করো ইথারনেট ল্যান থেকে একটা ফ্রেম আসছে, মাঝখানে হচ্ছে একটা ব্রিজ, তারপর অন্যদিকে হচ্ছে ওয়্যারলেস ল্যান। তাহলে এখন ব্রিজ ইথারনেট ল্যানের যদি এমন একটা ফ্রেম থাকে পাঠায় যেটা হলো অপর দিকের ওয়্যারলেস ল্যান নেটওয়ার্কটার জন্য অনেক বড়, সেক্ষেত্রে ব্রিজ এটাকে ডিসকার্ড করতে হবে, ব্রিজের ওই ফ্রেমটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো ডেটা লিঙ্ক লেয়ারের ব্রিজটা যদি শুধু ডেটা লিঙ্ক, এখানে যেটা বলছে এটা হলো ব্রিজটা যদি শুধু ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে এই ফ্যাসিলিটিটা নাই যে ফ্রেমকে ভাগ করবে, অনেক বড় একটা ফ্রেম আসলে ওইটাকে ভাগ করবে এবং ওইটাকে আবার রিঅ্যাসেম্বল করবে, ঠিক আছে, অন্য একটা নেটওয়ার্কে পাঠানোর জন্য। এটা ডেটা লিঙ্ক লেয়ারের মানে যে ব্রিজটা ডেটা লিঙ্ক লেয়ার পর্যন্ত কাজ করতেছে, সেই ব্রিজের এই এবিলিটিটা নাই। বড় একটা ফ্রেম আসলে অন্য নেটওয়ার্কে পাঠানোর আগে সেটাকে ভাঙা এবং reassemble, এটা ব্রিজের, ঠিক আছে? তো সেক্ষেত্রে ব্রিজ এটা করতে পারবে না, এটা নেটওয়ার্ক লেয়ারে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে নেটওয়ার্ক লেয়ারে হ্যান্ডেল করতে হবে। এরপর হচ্ছে ডেটা রেট। দুইটা ভিন্ন নেটওয়ার্কের, এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের ডেটা রেট ভিন্ন হইতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমার ব্রিজ যখন এটাকে আর এটাকে কানেক্ট করবে, এই দুইটা নেটওয়ার্ক কানেক্ট করবে, তখন সেই ব্রিজের বাফারিং এবিলিটি থাকতে হবে। মানে এই যদি এই দুইটা নেটওয়ার্কের ডেটা রেট যদি একই হইতো, তাহলে এখানে যে যা পাঠাচ্ছে এখান থেকে এটা সাথে সাথে সেগুলো পেয়ে যাচ্ছে। কিন্তু যদি একই না হয়, মনে করো এই নেটওয়ার্কটা একটু স্লো, এই নেটওয়ার্কটা যদি আর একটু স্লো হয়, ওয়্যারলেস ল্যানটা ওয়্যার্ড ল্যান, তখন তোমার ও তো নিতে পারতেছে না এর যে 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 স্পিডে ফ্রেম গুলাকে পাঠাচ্ছে, বা যে স্পিডে ডেটা পাঠাচ্ছে, ও নিতে পারতেছে না। সেক্ষেত্রে এই মাঝখানে ব্রিজের একটা বাফার থাকতে হবে, যেখানে সে, বাফার মানে ধরো একটা মেমোরি লোকেশনের মতো, ওখানে সে যেগুলো এখনো ও নিতে পারতেছে না, এই এদিকের নেটওয়ার্কটা ওগুলোকে সে এখানে জমা করে রাখবে, পরবর্তীতে যখন সে নিতে পারবে তখন এগুলোকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা স্লোয়ার নেটওয়ার্ক, স্লোয়ার ডেটা রেট এটার, এই নেটওয়ার্কটা, স্যার, সেহেতু ফ্রেম ফরম্যাটটা একটু সামারি বলেন তো একটা, একবার ফ্রেম ফরম্যাটটা। ফ্রেম ফরম্যাটটা হচ্ছে, ধরো তোমার, আমরা তো ফ্রেমের মধ্যে বিভিন্ন ইয়ে থাকে দেখছি না? ফ্রেমের মধ্যে মূল ডেটা থাকে, তারপর জি স্যার, সোর্স এন্ড ডেস্টিনেশন থাকে। ম্যাক অ্যাড্রেস থাকে, সোর্স ম্যাক অ্যাড্রেস থাকে, তারপর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকে, হ্যাঁ।
ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকে। তারপর ধরো এরর কারেকশন বিট থাকে। এরর কারেকশনের জন্য কিছু বিট থাকে। হ্যাঁ, এরর স্যার কারেকশন। বেসিক্যালি ফ্রেমিং এ যেটা পড়ছিলাম ওইটাই এখানে। হ্যাঁ, তাহলে বলতেছে কি এইটার একটা ফ্রেম ফরম্যাট। এটা হচ্ছে ল্যান একরকম, ঠিক আছে? ল্যান একরকম হবে, ওয়াইফাইতে আরেক রকম হবে, ওয়্যারলেস ল্যানে আরেক রকম। ঠিক আছে? এটাই বলছে। জি স্যার, বুঝতে পারছি। আর ম্যাক্সিমাম ডাটাতে ওইটার কি বুঝছেন তো? ম্যাক্সিমাম ডেটা সাইজটা হচ্ছে তোমার একটা ইনকামিং যে ফ্রেমটা আসতেছে ওইটা যদি অনেক বড় হয় অপর নেটওয়ার্কের জন্য, এখান থেকে যেই ফ্রেমটা আসতেছে এটা যদি অপর নেটওয়ার্কের জন্য অনেক বড় হয়, তাহলে তো এটা ব্রিজ এটাকে মাঝখানে যে ব্রিজটা থাকবে, ব্রিজ কি করবে, এটাকে তোমার এখানে পাঠাতে পারবে না, কারণ এটা অনেক বড়। তাহলে ব্রিজ কি করবে, এখান থেকে এটাকে ডিসকার্ড করে দিবে, এটাই। ঠিক আছে? জি স্যার। স্যার ডিসকার্ড করে দিলে কি ওকে জানানো হবে যে এরকম একটা মেসেজ আসতে চাইছিল, এটা ডিসকার্ড করে দেওয়া হয়েছে? হ্যাঁ, এগুলো তো উপরের লেয়ারে হ্যান্ডেল হবে। আমরা তো দেখছি যে যখন একটা মেসেজ ডেলিভারি হয় না, তখন এটা উপরের লেয়ার থেকে এটার মানে অ্যাকনোলেজমেন্ট পাঠানো হয়, এটা যে এটা ডেলিভারি হয় নাই। আমরা তো দেখছি যে ফ্রেম পাঠানোর পর তোমার অনেক সময় অ্যাকনোলেজমেন্ট দেয় না যে এটা পাইছে। রিলায়েবল কমিউনিকেশনে যেমন এটা যদি তুমি ট্রান্সপোর্ট লেয়ারে তুমি যদি টিসিপি ইউজ করো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার প্রতিটা মানে তুমি ফ্রেমের জন্য অ্যাকনোলেজমেন্ট পাবো। ঠিক আছে? জি স্যার। তারপর হলো তোমার সুইচ। সুইচের নর্মালি আমরা যখন সুইচ বলি, আমরা টু লেয়ার সুইচেই বুঝাই, মানে এটা ফিজিক্যাল লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। ফিজিক্যাল লেয়ার এবং ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তো অনেক সময় থ্রি লেয়ার সুইচ বলে, অনেক কেউ থ্রি লেয়ার সুইচ বলে। অনেক সময় থ্রি লেয়ার সুইচ যখন বুঝবে তখন বুঝবে যে এটা হচ্ছে রাউটার একটা। ঠিক আছে? তাহলে এটা হলো রাউটার অবভিয়াসলি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। রাউটার অবভিয়াসলি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তাহলে টু লেয়ার সুইচকে আমরা ব্রিজ বলি, বা আমরা মোর কমনলি ব্রিজ না বলে আমরা সুইচ বলি এখন। ঠিক আছে? মানে ব্রিজ কথাটা কম ইউজ হয়, সুইচে ইউজ হয় বেশি। ঠিক আছে? তাহলে ব্রিজের অনেকগুলো পোর্ট থাকে যেগুলো অনেকগুলো ল্যানকে কানেক্ট করতে পারে। ঠিক আছে? ব্রিজের অনেকগুলো পোর্ট দিয়ে অনেকগুলো ল্যানকে কানেক্ট করতে পারে। ঠিক আছে? স্যার আমাদের বাসায় যে রাউটার থাকে ওটাকে কি ব্রিজ, এটা কি ব্রিজ হিসেবে কাউন্ট হবে না আসলে না, অ্যাকচুয়াল রাউটার হিসেবে কাউন্ট করছে? ওটা রাউটার, ওটা রাউটারই। ঠিক আছে? আহ, এরপরে হলো তোমার রাউটারের রাউটারের নিয়ে তোমরা আরো ডিটেল ইয়েতে পড়বা, বিশেষ করে রাউটারের ভিতরে যে মেকানিজম গুলা, রাউটিং অ্যালগোরিদম বা রাউটিং প্রোটোকল, এগুলো নিয়ে তোমরা নেটওয়ার্কিং এ কম্পিউটার নেক্সট সেমিস্টারে, 7th সেমিস্টারে কম্পিউটার নেটওয়ার্কস ডিটেল পড়বা। তো রাউটার হচ্ছে তোমার তুমি যখন তোমার লোকাল নেটওয়ার্ক থেকে বের হবা, তখন সুইচ তোমাকে লোকাল নেটওয়ার্ক থেকে বাইরে নিতে পারবে না। তোমাকে যদি তোমার ল্যান থেকে বের হয়ে অন্য কোনো ইন্টারনেটে যেতে হয় বা অন্য কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে হয়, তখন তোমার একটা রাউটার লাগবে। ঠিক আছে? কারণ সুইচ সর্বোচ্চ তোমার মেসেজ আদান প্রদান, মেসেজ ফরওয়ার্ড করতে পারে একটা ল্যানের মধ্যে। ঠিক আছে? একটা ল্যানের মধ্যে, কিন্তু তখন তুমি একটা ল্যান থেকে যখন বেরোয় যাবে তোমার ল্যান থেকে, তখন তোমার আইপি দিয়ে তোমার ইয়ে করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাকেটকে পাঠাতে হবে আইপি অ্যাড্রেস ইউজ করে। তাহলে সেক্ষেত্রে তোমার আইপি অ্যাড্রেস কে চিনতে পারে, আইপি অ্যাড্রেস দিয়ে প্যাকেটকে ফরওয়ার্ড করতে পারে হলো রাউটার। এটা সুইচ আইপি অ্যাড্রেস চিনে না। তাহলে এটা নেটওয়ার্ক লেয়ারের অ্যাড্রেস, নেটওয়ার্ক লেয়ার, এবং রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তাহলে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এখন তুমি অ্যাকচুয়ালি আমরা যে ইন্টারনেটে কমিউনিকেশন করতেছি এটা তো সব রাউটার বেসড। ঠিক আছে? রাউটার না থাকলে আমরা ইন্টারনেটে কমিউনিকেশন করতে পারতাম না।
আম, এখন রাউটার যে তোমার আমার এখান থেকে যে তোমার এখানে আমার এই লেকচারটা যাচ্ছে, হুম, এই মাঝখানে অনেক রাউটার হয়ে যাচ্ছে। তো আম, এখানে হলো তোমার কি বলবো, এখন রাউটার যে যাওয়ার পথটা এই প্যাকেটগুলোর আমার ইন্ডিভিজুয়াল, আমার কথাগুলো ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্যাকেটে ভাগ হয়ে কিন্তু একটা পথ দিয়ে যাচ্ছে না, হয়তো ডিফারেন্ট, আমার কথার একটা অংশ একটা পথ দিয়ে যাচ্ছে, আরেকটা অংশ আর কতগুলো পথ আর কতগুলো রাউটার দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ডিসাইড করবে হচ্ছে তোমার রাউটিং প্রোটোকল, কোন পথটা দিয়ে যাবে এটা ডিসাইড করবে হলো রাউটিং প্রোটোকল। তোমরা নেটওয়ার্কে অনেকগুলো রাউটিং প্রোটোকল পড়বা, যেমন ধরো শর্টেস্ট পাথ রাউটিং, ওপেন ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, ডিস্টেন্স ভেক্টর রাউটিং, এগুলো হচ্ছে কতগুলো রাউটিং প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর রাউটিং, ওএসপিএফ, এগুলা তোমরা নেক্সট সেমিস্টারে পড়বা। তো এগুলো হচ্ছে ডাইনামিক, অনেকটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, মানে অনেক ক্ষেত্রে সে আহ, তোমার ট্রাফিক দেখে তারপর ডিসাইড করবে যে কোন পথ দিয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে স্যার, তোমার হুম, বলো। স্যার বলে যান, তারপর শেষ করতেছি। হ্যাঁ, এটাই। তো এখানে আর কিছু বলার নাই রাউটিং নিয়ে। ডিটেল এই রাউটিং প্রোটোকল গুলো ডিটেল তোমরা নেক্সট সেমিস্টারে পড়বা, এটা এই সেমিস্টারে। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে এখানে যে একটা রাউটার থেকে আরেক রাউটারে যাচ্ছে, তো এটা কি আপনার মানে সিগন্যাল দিয়ে যাবে নাকি কোনো একটা ওয়্যার দিয়ে যাচ্ছে, এটা কি কোনো স্পেসিফাই করে দেওয়া আছে? ওয়্যার যখন আমরা কানেক্ট করি তখন আমরা জাস্ট ডেটাটা নিই শুধু, ওইটাকে আমরা শুধু ডেটা হিসেবে কানেক্ট করি। যেমন ধরো ফাইবারের মধ্যে দিয়ে যখন যাচ্ছে ওটা জাস্ট একটা ফাইবার লিংক আছে। এখন আমাদের তো পুরা ফাইবার লিংক দিয়ে আমাদের পুরা দেশটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানেক্টেড, এরপর এটা বের হয়ে সাবমেরিন কেবল কক্সবাজারে দিয়ে সাবমেরিন কেবলের সাথে এটা ইয়ে হয়েছে, ঠিক না? জি স্যার। তো এটা পুরাটা একটা ফাইবার নেটওয়ার্ক আছে আমাদের। তো এখন ফাইবারের মধ্যে দিয়ে বা এরকম ওয়্যার দিয়ে যখন ডেটা যায় তখন আমরা আর কিছু, ওই ডেটাটা তখন আর কিছু কি আমরা চিনি না, আমরা শুধু ডেটাই ওইটা চিনি। কিন্তু ওইটা যখন আরেক, মানে ওইটা তখন খুব লো লেভেলের ডেটা, মানে ওইটার তেমন অর্থ নাই, জাস্ট ডেটা। কিন্তু ওইটা যখন অন্য একটা ইন্টেলিজেন্ট ডিভাইসে পৌঁছায়, আমরা তো দেখছি যে ডেটা যাওয়ার সময় ওইটাকে দেখাইছি প্যাকেট, ওইটা প্যাকেটের মতো যেমন এনভেলাপ করা হয়, একটা লেটারকে যখন এনভেলাপ দিয়ে মুড়ে দেওয়া হয়, তারপর ওইটা যখন একটা ইন্টেলিজেন্ট ডিভাইসে পৌঁছায় তখন ওই ডিভাইসটা ওইটাকে এক লেয়ার উপরে নিয়ে আসে, একটা প্যাকেট খুলে ফেলে ওই ডেটাটার উপরে। ঠিক আছে, তো তারপর ওখান থেকে সে ডেটা রিলেটেড অ্যাড্রেস রাউটারের মতো একটা ডিভাইসে যখন পৌঁছায় তখন সে এক লেয়ার তুলে এখানে অ্যাড্রেসটা কি ওটা দেখে। ঠিক আছে, ওয়্যারের মধ্যে দিয়ে ওয়্যার তো আর অ্যাড্রেস চিনতেছে না, কিন্তু আরেকটা এটা যখন একটা ইন্টেলিজেন্ট ডিভাইসে যায় রাউটারের মতো বা সুইচের মতো, সুইচ কি করে ম্যাক অ্যাড্রেস দেখে আর রাউটার কি করে তোমার আইপি অ্যাড্রেস দেখে, তারপর ওইটা দেখে রাউটার ওই আইপি অ্যাড্রেস থেকে পরবর্তী কোথায় ফরওয়ার্ড করলে ডেটাটা যাবে ডেস্টিনেশনে যেতে পারবে, ওই হিসেবে রাউটার তার পরবর্তী লিঙ্কে ফরওয়ার্ড করে, পরবর্তী রাউটারে ফরওয়ার্ড করে, এভাবেই যায়। ঠিক আছে, জি স্যার। তারপরে হলো তোমার আহ, এটাই। তো মোটামুটি থ্রি লেয়ার তোমার, যদি কোনো বলো যে লেয়ার থ্রি সুইচ, তাহলে ওইটাকে ওইটাকে তুমি রাউটারই বলবো আর কি। তারপরে আসছে এখানে গেটওয়ে, আরেকটা কথা আসছে, গেটওয়ে শব্দটা আসলে ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে। একটা হইতে পারে গেটওয়ে দিয়ে তুমি তোমার লোকাল নেটওয়ার্ক থেকে যেই যেই রাউটার দিয়ে বের হচ্ছ এটাকে গেটওয়ে বলে। তোমার লোকাল নেটওয়ার্ক থেকে যে রাউটার দিয়ে বের হচ্ছে ওইটাকে গেটওয়ে বলে। আবার আরেকটা অর্থ গেটওয়ে ইউজ হয়, ওটা হচ্ছে তোমার আহ, এটা হলো এমন একটা ডিভাইস যেটা হলো বিভিন্ন লেয়ারের বিভিন্ন মডেলের, মনে করো একটা নেটওয়ার্ক আছে যেটা তোমার কি বলে ওএসআই মডেল দিয়ে, ওএসআই মডেলের উপর বেস করে টিসিপি/আইপি মডেল, আমরা এখন যে নেটওয়ার্ক মানে ইন্টারনেটে যে মডেলটা এটা হচ্ছে টিসিপি/আইপি মডেল। তো এখন এই মডেলে কাজ করে এরকম একটা নেটওয়ার্কের সাথে ভিন্ন একটা মডেলে কাজ করে এরকম একটা ডিভাইসকে এরকম একটা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে গেটওয়ে। ঠিক আছে, তো বলতেছে কি গেটওয়ে হলো এমন একটা ডিভাইস যেটা সব লেয়ারে কাজ করে, সব লেয়ারে। আমরা নেটওয়ার্কের যে লেয়ার গুলো পড়ছি, মনে করো টিসিপি/আইপি, আমরা দেখছি যে সুইচ ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে কাজ করে, রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। কিন্তু গেটওয়ে, মানে গেটওয়ের কিছু কিছু, বললাম তো গেটওয়েটা ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে, একটা হইতে পারে রাউটার, আর একটা হইতে পারে এমন একটা ডিভাইস
যেটা সব লেয়ারে কাজ করে। ঠিক আছে, TCP/IP মডেলে সব লেয়ারে কাজ করে। হ্যাঁ, তো আহ, যেমন ধরো অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে বলে একটা থাকে, ওইটা হলো তোমার অ্যাপ্লিকেশনের রিলেটেড প্রোটোকল ট্রান্সফার প্রোটোকলকে ইয়ে করা। অ্যাপ্লিকেশন রিলেটেড প্রোটোকলগুলো যদি ডিফারেন্স থাকে তখন এটাকে গেটওয়ে হ্যান্ডেল করে, এটাই আর কি। তো এই ধরনের গেটওয়ে যেটা বলতেছে হলো তোমরা তেমন একটা দেখবা না, মানে এই যে সব লেয়ারে কাজ করে এরকম গেটওয়ে, এটা তেমন একটা দেখবা না, প্র্যাকটিক্যালি তেমন দেখবা না, বাট জাস্ট জেনে রাখা আর কি একটু। এবার হলো ব্যাকবোন নেটওয়ার্ক। তো তোমার ব্যাকবোন নেটওয়ার্কে হলো বিভিন্ন বেশ কয়েকটা ল্যানকে যদি তুমি কানেক্ট করো, বেশ কয়েকটা ল্যানকে যদি তুমি কানেক্ট করো তাহলে এটা হলো একটা ব্যাকবোন নেটওয়ার্ক। হ্যাঁ, এটা ব্যাকবোন নেটওয়ার্কের বিভিন্ন টপোলজি থাকতে পারে। ঠিক আছে, ব্যাকবোন নেটওয়ার্কের বিভিন্ন টপোলজি থাকতে পারে। আচ্ছা, আমরা যখন একটা সুইচ দিয়ে যখন আমরা কানেক্ট করি অনেকগুলো পিসিকে, তাহলে এটাকে একটা ব্যাকবোন বলতে পারো তুমি। এই সুইচটা একটা ব্যাকবোন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু ব্যাকবোন নেটওয়ার্ক বলছি আমরা এখানে, এখানে ইন্ডিভিজুয়াল পিসি না থেকে এগুলোতে এক একটা ল্যান কানেক্ট থাকে। ঠিক আছে, এগুলোতে এক একটা ল্যান কানেক্ট থাকে। ঠিক আছে, আচ্ছা। তো ব্যাকবোন নেটওয়ার্কের বিভিন্ন কয়েকটা টপোলজি থাকতে পারে। একটা হচ্ছে বাস ব্যাকবোন, এবং আরেকটা হইতে পারে তোমার আহ, তোমার স্টার ব্যাকবোন। তো বাস ব্যাকবোনের একটা এক্সাম্পল হইতে পারে, ধরো তোমাদের ক্যাম্পাসে, মনে করো আমাদের অনেকগুলা বিল্ডিং আছে, ক্যাম্পাসে এক একটা বিল্ডিং এগুলো। হুম, এই প্রতিটা বিল্ডিং এ এক একটা ল্যান আছে। এটা একটা ল্যান, এরকম একটা একটা ল্যান আছে প্রতিটা বিল্ডিং এ। এখন তুমি যদি প্রতিটা ল্যানকে একটা ফাইবার দিয়ে কানেক্ট করছো মনে করো, ঠিক আছে, প্রতিটা ল্যানকেই তাহলে এই বাস কানেকশনটা দিয়ে তুমি এদেরকে কানেক্ট করে দিচ্ছ, তাহলে এটা হচ্ছে বাস ব্যাকবোন। ঠিক আছে, এটা হলো বাস ব্যাকবোন। তো একটা ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসে এক একটা বিল্ডিং এ মনে করো এক একটা লাইন আছে। এই প্রতিটা লাইনকে তুমি একটা এই ওয়্যারটার সাথে কানেক্ট করছো, মেরুদণ্ডের মতো ব্যাকবোন, এই জন্য এটাকে ব্যাকবোন বলছে। ঠিক আছে, এটার সাথে সবকিছু কানেক্টেড। হ্যাঁ, তাহলে এটা হলো বাস ব্যাকবোন টপোলজিটা, কিন্তু বাস টপোলজি এখানে। আর আরেকটা হলো এটাই তোমার বাস ব্যাকবোন। আরেকটা হলো তোমার স্টার ব্যাকবোন। তাহলে এখানে তুমি একটা সুইচকে যেভাবে আমরা সুইচকে স্টার টপোলজিতে ইউজ হয়, তো সুইচের সাথে আমরা যেখানে এখানে আগে আমরা পিসি কানেক্ট করতাম একটা ল্যান, এখন এক একটা ল্যান কানেক্ট করছি সুইচের এক একটা পোর্টের সাথে। তাহলে এটা হলো স্টার ব্যাকবোন। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো তোমার ভার্চুয়াল ল্যান, ভিল্যান, ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যান দিয়ে তোমাদের ভার্চুয়াল ল্যান কিভাবে কনফিগার করতে হয় এটা তোমরা ল্যাবেও হয়তো দেখতে পারো, প্যাকেট ট্রেসার দিয়ে। তো আহ, মনে করো এমনিতে এটা ভার্চুয়াল ল্যানটা কেন দরকার হতে পারে। মনে করো আমাদের এখানে এক একটা বিল্ডিং, এক একটা বিল্ডিং এ এক একটা ল্যান আছে। এখন তুমি যদি জিওগ্রাফিক্যালি করো ল্যানটা, জিওগ্রাফিক্যালি করো, একটু আগে আমি যেটা দেখাইলাম, তার মানে এই এই বিল্ডিং এ যে আছে ওরা একটা ল্যান, এই বিল্ডিং এ যে আছে ও আরেকটা ল্যান, চার বিল্ডিং এ চারটা ল্যান, এখানে যারা আছে ওরা এক একটা ল্যানের অংশ। এখন সমস্যা হচ্ছে সামহাও আমি আমাদের আহ, এখানে সিএসসি ডিপার্টমেন্টের আরেকজন নতুন আসলো মনে করি। ঠিক আছে, এখন সিএসসি ডিপার্টমেন্টের আরেকজন যদি নতুন আসে, তাহলে এই বিল্ডিং এ, এটা হচ্ছে সিএসসি বিল্ডিং এর নাম, সিএসসি ল্যান্ড। হ্যাঁ, সিএসসি ল্যান্ড।
তাহলে সিএসি বিল্ডিং এ আর নতুন একজনের জন্য আর কোনো জায়গা নেই। হুম। তাহলে তুমি ওকে এখানে দিছো, সিএসি বিল্ডিং এর ওই নতুন একজনকে তুমি এখানে দিছো, এই বিল্ডিং এ দিছো। এখন যদিও মানে তোমার জিওগ্রাফিক্যালি এই বিল্ডিং এ, ফিজিক্যালি বা জিওগ্রাফিক্যালি এই বিল্ডিং এ ওই নতুন যে আসছে, হ্যাঁ, উনি এই বিল্ডিং এ, বাট উনি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের। তাহলে তোমার উচিত যে এখানে সিএসসি যে ল্যান্ডটা আছে, হ্যাঁ, সিএসসি যে ল্যান্ডটা আছে এটার আন্ডারে নিয়ে আসা। হ্যাঁ, তাহলে তুমি যদি এভাবে একটা ল্যান্ড সেট আপ করো যেখানে ফিজিক্যালি ভিন্ন বিল্ডিং এ হওয়া সত্ত্বেও ভার্চুয়ালি তাকে একই ল্যানে নিয়ে আসা হবে। এভাবে যদি একটা ল্যান্ড সেট আপ করো তাহলে সেটাকে বলা হয় ভার্চুয়াল ল্যান্ড। ঠিক আছে? কারণ সবসময় এরকম সম্ভব হইতে হয় না। মানে এই যে বললাম একটা বিল্ডিং এ তোমার স্পেস আর নাই, তাহলে কি করবে? তাকে তাকে আরেকটা বিল্ডিং এ দিতে হবে। বাট এটা করা সত্ত্বেও তুমি তাকে ল্যানের ল্যানের হিসেবে তাকে একটা ল্যানে নিয়ে আসতে পারো। এই সুইচটার মধ্যে, এই প্রত্যেকটা সুইচের মধ্যেই এই ক্যাপাবিলিটিটা থাকে। ঠিক আছে? টু লেয়ার সুইচ বা সুইচের মধ্যে নরমাল যে সুইচ আমরা ইউজ করি, ওগুলো দিয়ে তুমি ভিল্যান সেট আপ করতে পারবা। হ্যাঁ, অ্যাজ ইফ হি ইজ পার্ট অফ দ্য আদার ল্যান। হ্যাঁ, তো তার মানে ওর ফিজিক্যাল ল্যান্ডটাতে ইউজ না করে ওই ভার্চুয়াল ল্যান্ডটা ইউজ করতেছে, হ্যাঁ, মানে মানে ও যে জায়গায় আছে ওইটারটা ইউজ না করে ওই সিএসসি ডিপার্টমেন্টেরটা ইউজ করতেছে। ওর ও কানেক্টেড ওইটার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে। মানে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে কোনো কিছু তুমি চেঞ্জ করতেছো না, বাট ভার্চুয়ালি তাকে ল্যান অ্যাসাইন করতেছো, সিএসসি বিল্ডিং এর ল্যান। ঠিক আছে? এটা করা যায় এবং এটা প্র্যাকটিক্যালি তুমি এই প্যাকেট ট্রেসারে মনে হয় আমি কোনো একটা ল্যাবে করাইছি একবার। ঠিক আছে? নেটওয়ার্কিং ল্যাবে। হ্যাঁ, এটা করা যায়। এটা সুইচের মধ্যে তোমার যে সুইচ গুলো থাকে সিসকো সুইচ, ওগুলোর মধ্যে তুমি এটা ভিল্যান কনফিগার করতে পারবে। ভিল্যান কনফিগারেশন তুমি ইউটিউবে গেলে আজকে দেখলে ওখানে দেখতে পাবো যে ভিলেন কনফিগারেশন কিভাবে করে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে তাহলে ভার্চুয়াল ল্যান। ফিজিক্যালি ভিন্ন বিল্ডিং এ বাট ভার্চুয়ালি একই ল্যানে। আচ্ছা, তাহলে এই যে তাহলে তোমার এই সুইচটার দিয়ে তুমি এই ভিলেন তৈরি করতেছো। দেখো এখানে কিন্তু এক একজন এটা একটা ভার্চুয়াল ল্যান, এটা একটা ভার্চুয়াল ল্যান এবং এটা একটা ভার্চুয়াল ল্যান। তো এমন এখানে ব্যাপারটা এরকম, এ কিন্তু এক বিল্ডিং এ, এই একটা বিল্ডিং এ, ঠিক আছে, এই দুইজন আরেকটা বিল্ডিং এ। ঠিক আছে, তারপরেও তারা একই ভিলেনের অংশ। তাহলে ভিলেনের কিছু অ্যাডভান্টেজের কথা বলছে। এটা হলো তোমার কস্ট এন্ড টাইম রিডাকশন। মানে তোমার তুমি যদি আবার নতুন করে তোমাকে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করতে হচ্ছে না, তুমি ও যেখানে আছে ওখানে থেকেই তাকে একটা ল্যানের অংশ করে ফেলতে ফেলতে পারতেছো, এটা একটা সুবিধা। তারপর ওয়ার্ক গ্রুপ গুলা, মানে আমরা তো আমাদের নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ওয়ার্ক গ্রুপ থাকে। তো সেক্ষেত্রে তারা যদি একটা তুমি ভিলেনে অ্যাসাইন করে তাকে একটা ওয়ার্ক গ্রুপের অংশ করতে পারতো জাস্ট ভিলেনে অ্যাসাইন করার পরে। হ্যাঁ, তাকে ফিজিক্যালি আর আনতে হচ্ছে না। আরেকটা হচ্ছে তুমি সিকিউরিটি, তুমি ভিলেনের জন্য প্রতিটা ভিলেনের জন্য আলাদা আলাদা করে সিকিউরিটি ইয়েগুলো কনফিগার করতে পারো। ঠিক আছে? তার মানে এটার জন্য তুমি কিছু পলিসি, প্রতিটা ভিলেনের জন্য কিছু পলিসি তুমি কনফিগার করতে পারো। ঠিক আছে? তো তুমি সেক্ষেত্রে এটা আর কি মনে করো ধরো অ্যাকাউন্টস এর ভিলেন, ওইটার জন্য তুমি এক ধরনের সিকিউরিটি পলিসি নিবে। হ্যাঁ, তো এরকম এভাবে তুমি একসাথে কতগুলো জিনিস, মানে প্রত্যেকটা একটা গ্রুপের আন্ডারে বা ফিজিক্যালি ইয়ে না করে বা সিকিউরিটি একই সাথে একই সিকিউরিটি কনফিগারেশনে পলিসিতে রাখবা এভাবে। এগুলোই হচ্ছে তোমার ভিলেনের সুবিধা। ঠিক আছে? এবার আসো সেলুলার টেলিফোনিতে।
সেলুলার টেলিফোনি অ্যাকচুয়ালি আমরা যে এখন যে মোবাইল সেলুলার সিস্টেম বা মোবাইল সিস্টেম ইউজ করতেছি, এটাই তাহলে এটা এটা একদম এখানে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করছে, আমরা এখন তো ফোর্থ জেনারেশনে আছি। হ্যাঁ, বাংলাদেশে ফোর্থ জেনারেশন কি আসছে মনে হয়, আমার তো এটা ফোর্থ জেনারেশন বলতেছে, কিন্তু আমরা তো যে ডেটা রেট পাই বন্ধ হয়ে আচ্ছা, যাই হোক, বাইরে তো ফিফথ জেনারেশন চলতেছে না। তো পুরোপুরি তো মনে হয় না ফিফথ জেনারেশন বাইরে সব জায়গায়। হ্যাঁ, না, হ্যাঁ বাইরে এখনো ফিফথ জেনারেশন হচ্ছে আর কি। ঠিক আছে, তো আম, আমাদের মোবাইল টেলিফোন সিস্টেম নিয়ে আমরা দেখি, তাহলে এটা এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। তাহলে এখানের কয়টা পার্ট থাকে, একটা হচ্ছে মোবাইল স্টেশন, আমাদের মোবাইল ডিভাইসগুলো। ঠিক আছে, তাহলে আমাদেরকে যে মোবাইল সার্ভিস দিচ্ছে তাদের আমাদেরকে কিছু জিনিস করতে হবে, ওরা যাতে আমাদেরকে লোকেট করতে পারে এবং ট্র্যাক করতে পারে, সার্ভিস প্রোভাইডারের। তাহলে আমাদের আমাদের সেল আমাদের লোকেশন কিন্তু আমাদের মোবাইল সার্ভিস প্রোভাইডাররা অলওয়েজ জানে। ঠিক আছে, আমাদের মোবাইল সার্ভিস প্রোভাইডাররা জানে। অ্যাকচুয়ালি না জানলে আমাদেরকে ওরা সার্ভিসে দিতে পারবে না। আমাদের লোকেশন যদি না জানে তাহলে আমাদেরকে সার্ভিসে দিতে পারবে না। কারণ হচ্ছে আহ, ওদের যে টাওয়ার আছে, আমাদের এখানে যখন রিং আসতেছে তখন ওরা দেখে যে আমরা কোন টাওয়ারের অধীনে আছি, কোন টাওয়ারটার অধীনে আছি। তারপর আমার কাছে মানে যে টাওয়ারের অধীনে আছে ওই টাওয়ারটার সাথে ওরা কানেক্ট করে তারপর আমার সাথে কানেকশনটা স্টাবলিশ করে। তাহলে আহ, আ- আমাদের যেটা থাকে ওইটা হলো আমাদের যে সার্ভিস এরিয়া, ওটাকে কতগুলো সেলে ভাগ করা হয়। প্রতিটা সেলে একটা অ্যান্টেনা থাকে, যেটা আমরা অনেক সময় সবচেয়ে উঁচু জায়গাটার মধ্যে বসাই আর কি অ্যান্টেনাটা। তা ওরা চেষ্টা করে সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা বা সবচেয়ে উঁচু পাহাড় যেটা, ওইটার উপরে অ্যান্টেনাটা বসাতে। ঠিক আছে, তো এবং ওটার সাথে একটা বেস স্টেশন থাকে অ্যান্টেনার, এবং অ্যান্টেনার যে ওইখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটার সাথে একটা বেস স্টেশন থাকে। আবার বেস স্টেশন অনেকগুলা বেস স্টেশন একটা মোবাইল সুইচিং সেন্টারের মাধ্যমে কন্ট্রোলড হয়। তাহলে মোবাইল সুইচিং সেন্টার, এমএসসি, এটা আহ, অনেকগুলা বেস স্টেশনকে কন্ট্রোল করে। ঠিক আছে, বিটিএস আমরা বলি না, বেস ট্রান্সসিভার স্টেশন। ঠিক আছে, তাহলে আহ, এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফ্রাস্ট্রাকচার। তাহলে তোমার যে মোবাইল সুইচিং সেন্টার, এটা কিন্তু তোমার কলকে কানেক্ট করতে পারে, কল রেকর্ড করতে পারে, এবং বিলিং এর ব্যাপারগুলো এটা কন্ট্রোল করে এমএসসি, মোবাইল সুইচিং সেন্টার। ঠিক আছে, তাহলে এটার যদি আমরা ফিগার দেখি, জিনিসটা হলো এরকম। মোবাইল মোবাইল স্টেশন আমাদের, তারপরে হচ্ছে আমাদের বেস স্টেশন যেটা টাওয়ার থাকে, এবং সাথে আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে থাকে। ঠিক আছে, ওখানে ওই যারা এখানের ওই মোবাইল কোম্পানির ইঞ্জিনিয়াররা এসে এখানে কাজ করে অনেক সময় দেখবা। ওই বেস স্টেশনের যে টাওয়ারটা থাকে ওই টাওয়ারটার সাথে একটা অফিস থাকে, নিচে একটা স্টেশন থাকে, ওখানে ওরা এসে কাজ করে। তারপরে এটাকে কানেক্ট করে আবার মোবাইল সুইচিং সেন্টার। ঠিক আছে, এই বেস স্টেশন গুলো মোবাইল সুইচিং সেন্টারের সাথে কানেক্টেড। আর এই হচ্ছে আমাদের মোটামুটি মোবাইলের নেটওয়ার্কের বেসিক ইনফ্রাস্ট্রাকচার। এখন সেল সাইজে আসতেছি আমরা। আমাদের যে সেল সাইজ গুলো আছে ওইটার ফিগার আসতেছে, ওইটা একটু পরে আরো ক্লিয়ার হবে তোমাদের। সেল সাইজটা ফিক্স না, হ্যাঁ ফিক্স না। এটার একটা সেলের রেডিয়াস এখানে বলতেছে যে 1 থেকে 12 মাইল পর্যন্ত হইতে পারে একটা সেলের রেডিয়াস। আবার তোমার যদি কোনো একটা সেলে যদি তোমার
অনেক বেশি মানুষ থাকে, অনেক বেশি মোবাইল সাবস্ক্রাইবার থাকে, ঠিক আছে? তাহলে তোমাকে ওগুলোকে আরো স্মলার সেলে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে ডিপেন্ডস অন ইউর মোবাইল সাবস্ক্রাইবার, নাম্বার অফ মোবাইল সাবস্ক্রাইবার্স, তুমি ওইভাবে তুমি সেল ডিজাইন করবা, ঠিক আছে? এবং সেলগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে একটার সিগন্যাল আরেকটার সাথে ইন্টারফিয়ারেন্স না করে। তাহলে এতক্ষণ যে সেল সেল করলাম, সেলগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে মনে করো তুমি হচ্ছ জিপি, হ্যাঁ, গ্রামীণ ফোন। তাহলে গ্রামীণ ফোনের কে আহ, তোমার এই 10 থেকে 15 GHz, আমি ফর এক্সাম্পল এই রেঞ্জটা দেওয়া হয়েছে জিপিতে, 10 থেকে 15 GHz এই রেঞ্জটা তাদেরকে দেওয়া হয়েছে। এখন এখানে তাদের ব্যান্ডউইথ হচ্ছে তাহলে 5 GHz, ঠিক আছে? তাদের ব্যান্ডউইথ হচ্ছে 5 GHz, 10 থেকে 15 দেওয়া হয়েছে, ব্যান্ডউইথ 5 GHz। ওরা কি করবে এবার, তাদের এগুলো হচ্ছে তাদের সেল, এটা হচ্ছে যে কোনো একটা এরিয়া মনে করো। ওরা কিভাবে তাহলে নেটওয়ার্কটা ডিজাইন করে সেলগুলো, ওরা যদি রিউজ ফ্যাক্টর অফ 4 ইউজ করে তাহলে কি করবে, ওরা এই 5 GHz-টাকে 4 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? 4টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করবে, 5 GHz 4টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করবে। তাহলে এটা একটা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, 5 GHz, 5 GHz এই 10 থেকে 15 GHz তাদের আছে, ঠিক আছে? এই ব্যান্ডউইথটাকে তারা 4টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করবে, 4টা ভাগে ভাগ করবে, 10 থেকে 15 এটাকে, ঠিক আছে? তাহলে মনে করো এটা হলো তোমার 10 থেকে 11, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা 11.5 থেকে সামথিং, 12 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এটা হচ্ছে 12.7 থেকে সামথিং, 13 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 13 পয়েন্ট সামথিং থেকে, আচ্ছা 13.8 থেকে ধরো 15। তাহলে ওরা এটাকে 4টা ভাগে ভাগ করলো, 10 থেকে 15 দিয়ে ভাগ। তাহলে এই সেলটা ইউজ করতেছে এত, এরা কিন্তু এত, আর এক একটা সেল এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ করছে, বুঝতে পারছো? তাহলে এইগুলা এই ওয়ান সেলের যে সাবস্ক্রাইবার, ওয়ান সেলের আন্ডারে যারা আছে বা 4 সেলের আন্ডারে যারা আছে, যেসব মনে করো 4 সেলের আন্ডারে জিপি এর 20,000 মোবাইল সাবস্ক্রাইবার, আচ্ছা 20,000 একটু বেশি হয়ে যায়, আহ, তোমার 2,000 মোবাইল সাবস্ক্রাইবার আছে এই নাম্বার 4 সেলের। তাহলে 2,000 মোবাইল সাবস্ক্রাইবার সবাই এই ফ্রিকোয়েন্সির মধ্যে ভাগ করে নিচ্ছে, তাদের কথাবার্তা বা ডেটা ক্যারি করার জন্য এই ফ্রিকোয়েন্সির এটার মধ্যে ভাগ করে নিচ্ছে, বুঝতে পারছো? নাম্বার 4 সেলে যারা আছে একইভাবে বাকিরাও, ঠিক আছে? আম, স্যার রিইউজ ফ্যাক্টরটা কিসের উপর বেস করে সেট করবে? এখন কথা হলো তোমার, আমাদের আমাদের ব্যান্ডউইথ হচ্ছে লিমিটেড, আমাদেরকে কাজে এটা রিইউজ করতে হবে, ফ্রিকোয়েন্সিটাকে রিইউজ করতে হবে। তাহলে আমরা যেহেতু এটাকে 4টা ভাগে ভাগ করছি, সেলগুলোকে এমন ভাবে ডিজাইন করতে দেখো, এই ওয়ানটার সাথে ওয়ানটার কোনো ইন্টারফেস মানে কোনো ইয়ে নাই, 1 থেকে 1 এর মধ্যে কোনো, কারণ এই দুইটা ফ্রিকোয়েন্সি যেহেতু একই, এক এবং এক, এই দুইটা ফ্রিকোয়েন্সি যেহেতু একই, এরা যদি পাশাপাশি থাকে তাহলে ইন্টারফিয়ারেন্স হবে। কাজেই সেলগুলো এমন ভাবে ডিজাইন করতে দেখো, একের চারপাশে হচ্ছে অন্য ফ্রিকোয়েন্সি গুলা, তো এইভাবে মানে একই ফ্রিকোয়েন্সি পাশাপাশি নাই। তাহলে তুমি এটা মনে করো তোমার আহ এটা মনে করো তোমার চকবাজার, ঠিক আছে? এটা মনে করো চকবাজার এরিয়া। এখানে এসে
তুমি মনে করো মেডিকেল এরিয়া, তাহলে মেডিকেল এরিয়াতে আবার এই ফ্রিকোয়েন্সি গুলো একইভাবে রিইউজ হবে, বাট এমন ভাবে ইউজ হবে যাতে পাশাপাশি সেম ফ্রিকোয়েন্সি না পড়ে। এভাবেই সেলগুলোকে ডিজাইন করা হয়। তাহলে এই প্রতিটা সেলের জন্য এক একটা তোমার টাওয়ার গুলো দেখতে দেখো না, এই এক একটা সেলের জন্য এরকম একটা একটা টাওয়ার থাকবে, প্রতিটা সেলে বিটিএস থাকবে, ঠিক আছে? প্রতিটা সেলের একটা একটা বিটিএস থাকে। তাহলে তুমি যখন 3 নাম্বার, মনে করো তুমি চকবাজারের যে কোনো একটা এরিয়াতে আছো, তাহলে তোমার মোবাইলটা চকবাজারের 3 নাম্বারের যে বিটিএসটা ওইটার সাথে কমিউনিকেশন রক্ষা করতেছে সবসময়, ঠিক আছে? অ্যাকচুয়ালি একটা মোবাইল বেশ কয়েকটা বিটিএস এর সাথে তোমার ইয়ে রাখতে পারে একটা টাইম বেশ কয়েকটা এরকম টাওয়ারের সাথে তোমার কমিউনিকেশন রক্ষা করতে পারে, ঠিক আছে? তো এটা এটা দেখার জন্য তুমি একটা অ্যাপ দিয়ে দেখতে পারো, মানে তোমার কোন কোন বিটিএস এর ওই বিটিএস গুলোর আইডি সহ তুমি দেখতে পারো যে এই বিটিএস এর সাথে আমার মোবাইলটা ইয়ে করতেছে, এটা তোমরা দেখতে পারবা। এটার অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, ওখানে তুমি দেখতে পারবা যে কোন কোন বিটিএস এর সাথে তোমার মোবাইলটা এই মুহূর্তে কমিউনিকেট করতেছে। তো দেখবা যে তুমি যেটা যেটা সবচেয়ে কাছে, যেটা যেই বিটিএস থেকে সবচেয়ে কাছে, ওইটা দেখবা যে ওইটার সিগন্যালের স্ট্রেংথ সবচেয়ে বেশি, ঠিক আছে? ওইটার সিগন্যালের স্ট্রেংথ সবচেয়ে বেশি থাকবে ওইটা থেকে যে সিগন্যালটা আসতেছে তোমার, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে কথা। এবার তোমার অ্যাকচুয়ালি তাহলে বুঝতেই পারতেছো যে এই সেলের, তোমার যদি মোবাইল কোম্পানি যদি তোমার ইয়ে বের করতে চায়, তোমার লোকেশন বের করতে চায়, তাহলে তোমার এই সেলের রেডিয়াসের উপর ডিপেন্ড করবে তোমার ইয়েটা, একুরেসিটা, তোমার লোকেশনের একুরেসিটা। সেলের এই সেলটার কাভারেজ যদি অনেক বড় হয় বা এই টাওয়ারটার কাভারেজ যদি অনেক বড় হয়, ঠিক আছে, কাভারেজ যদি অনেক বড় হয় তাহলে তোমার লোকেশন এররটা একটু বেশি আসবে। আর যদি এই সেলের কাভারেজটা যদি ছোট হয় তাহলে লোকেশন এরর বেশি হওয়ার চান্স কম, ঠিক না? জি স্যার।